জীবনে এরকম একটা জায়গায় আমরা এবার এসে দাঁড়িয়ে গেছি যেখানে সুপ্রিম কোর্ট ইরিটেটেড হতে হতে রীতিমতো একটা ফ্রাস্ট্রেটেড জায়গায় পৌঁছে গেছে আমাদের রাজ্যকে নিয়ে। এবং সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে এরা কাজ করবে না, এরা কাজ করতে দেবে না, আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে এই নির্দেশ এবার দিতেই হবে, আমি বাধ্য হয়ে এরকম একটা নির্দেশ দিলাম, না হলে যেভাবে জিনিসটা এগোচ্ছে কোন দিন এরা এসে আমার ঘাড়ে কাঁঠাল ভেঙে তারপর বলবে দোষটা আমার ছিল, এই পরিস্থিতিও তৈরি হতে পারে, অতএব আমি এই নির্দেশ দিতে বাধ্য হলাম। কিন্তু কোথায় কড়া নির্দেশ দেওয়া হয়েছে, কোথায় নজিরবিহীন নির্দেশ দেওয়া হয়েছে, এবং কোথায় গেল তৃণমূল কংগ্রেসের সেই হুঙ্কার যে বিরাট বড় জয় তারা ছিনিয়ে নিয়ে এসেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থেকে বিরাট বড় জয় ছিনিয়ে নিয়ে এসেছেন। এখন বেসিক্যালি এই সুপ্রিম কোর্টের অর্ডার কপির জন্য অপেক্ষা করে যেটা দেখা গেল যে এসআইআর এর মামলায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে জাস্ট তিতি বিরক্ত, এবং সুপ্রিম কোর্ট অবাক হয়ে যাচ্ছে এটা দেখে যে এটা কি চলছে এখানে, এবং তাদের কাছে এরকম কোনো কনটেক্সট নেই, ইতিহাসে তাদের সামনে ঘটনা এরকম কোনো ঘটেছে এরকম কোনো উদাহরণ তাদের কাছে নেই। এবং তারই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো পশ্চিমবঙ্গের ঘটনা সম্পর্কে কিভাবে সবটা হয় অতটা ওয়াকিবহাল নন, কারণ তাদের পশ্চিমবঙ্গের নিম্ন আদালতের বিচারপতিরা বা হাইকোর্টের বিচারপতিদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সেটা তারা জানেন না। মানে এখানে কোনো একটা রায় একটা দলের দিকে না গেলে, তাদের পক্ষে না গেলে কিভাবে আদালতেরও চাক্কা জ্যাম করে দেওয়া হয় সেটা তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেন না। নেহাতি এটা অত্যন্ত ভালো বিষয় যে তারা সুপ্রিম কোর্টে রয়েছেন। পশ্চিমবঙ্গের বিচারপতি হলে এতদিনে তাদেরও একেবারে দেখতেন তারা যে তাদের এজলাস বয়কট করে সরকারপন্থী আইনজীবীরা বসে পড়েছেন, তাদের কাজ করতে দিচ্ছেন না, অথবা বাড়ির সামনে পোস্টার পড়ে যাচ্ছে। সো বেসিক্যালি এসআইআর এর যে মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় সামনে এসেছে সেখানে কি বলা হচ্ছে? সুপ্রিম কোর্ট বলছে তথ্যগত অসঙ্গতির যে ঘটনাগুলো ঘটেছে, যে কারণে এসআইআর এর শুনানির জন্য মানুষকে ডাকা হয়েছিল, তারা তথ্য সব জমা দিয়েছেন, এগুলো এবার দেখবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা, মানে আদালতের আধিকারিকরা, বেসিক্যালি জুডিশিয়াল অফিসাররা এটা দেখবেন। অর্থাৎ কিনা আমাদের এখানে যে জেলা বিচারপতিরা রয়েছেন বা অ্যাডিশনাল যে জেলা বিচারপতিরা রয়েছেন তারা এবার এই বিষয়গুলো দেখবেন, এবং তাদের নির্দেশ একদম সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য হবে। মাইক্রো অবজারভার, অর্থাৎ যেটা নির্বাচন কমিশন নিয়ে এসেছিল, মাইক্রো অবজারভার এবং রাজ্যের তরফ থেকে নিযুক্ত অফিসাররা তারা এই আদালতের আধিকারিকদের সাহায্য করবেন। কিন্তু এই আধিকারিকরাই এবার যে কথাটা বলে দেবেন সেটাই হচ্ছে শেষ কথা। এইটা অর্ডারে খুব সুন্দর করে সুপ্রিম কোর্টের তরফ থেকে লেখা হয়েছে। বেসিক্যালি মনোভাবটা এরকম দাঁড়াচ্ছে, পাতি কথায় বলতে গেলে ব্যাপারটা এরকম যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন তাদের দুজনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এরা একে অপরের জাস্ট কলারটা ধরা বাকি রেখেছে। দুটো সাংবিধানিক প্রতিষ্ঠান আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে একে অপরের কলার ধরা বাকি রেখেছে। এবং পশ্চিমবঙ্গে এসআইআর আবহে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন তারা বাংলা সিরিয়ালের সতীনের মতো ব্যবহার করছে। কোনো সহযোগিতার বিন্দু মাত্র কণাটা পর্যন্ত নেই, একে অপরকে দেখলে কথা বলবো না, মুখ ঘুরিয়ে চলে যাবো, এরকম পরিস্থিতি তারা তৈরি করছে। অতএব এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টকে এরকম নতুন নির্দেশ দিতেই হয়েছে। চলো হাঁটাও, আমি আর বাবা বাছা করতে পারবো না, কাজ করো, অপেক্ষা করছি, চলো এবার তুমি করে দেখাও, এসব আর আমি বলতে পারবো না, আমি পরিষ্কার নতুন নির্দেশ দিলাম। এবং এইখানে এই যে অফিসার নিয়ে গন্ডগোলটা তৈরি হয়েছে, বেসিক্যালি আপনারা জানেন যে মাইক্রো অবজারভার নিয়ে রাজ্য সরকারের সমস্যা ছিল। তারপর বলা হলো যে রাজ্য সরকার নিজেরা গ্রুপ বি অফিসারদের দেবেন এসব কাজ করার জন্য। তারপর আদালতে গিয়ে নির্বাচন কমিশন জানাচ্ছে যে গ্রুপ বি অফিসার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি, গ্রুপ সি বা তার থেকেও নিচের গ্রেডের অফিসার দেওয়া হয়েছে, তাদের দিয়ে এসআইআর এর কাজ কি করে হবে? এবং তার উত্তরে রাজ্য সরকার বলছে আদালতে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন যে গ্রুপ বি অফিসার চেয়েছে সেই আবেদন আমাদের কাছে বিবেচনাধীন। এখনো পর্যন্ত রাজ্য সরকার সেটা বিবেচনা করে দেখছে, এটা হচ্ছে এখন তাদের বক্তব্য আদালতে দাঁড়িয়ে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেখানে বলছেন রাজ্য সরকারকে উদ্দেশ্য করে, তার মানে বোঝা যাচ্ছে হয় আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গ্রুপ বি অফিসার নেই, যেটা আইনত আপনাদের কাছে থাকার কথা, আর না হলে আপনারা এই অফিসারদের ছাড়তে চাইছেন না। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, এবং এই রকম একটা পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করছে বলেই সুপ্রিম কোর্টকে এই একটা নির্দেশ সামনে রাখতে হয়েছে। এবং এখানে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুজনের মধ্যেই সহযোগিতার যথেষ্ট অভাব রয়েছে। কিন্তু তারপরেই রাজ্য সরকারকে আমি আরো বেশি দোষী ধরবো, তার কারণ হচ্ছে এইটা নয় যে রাজ্য সরকার পক্ষপাত দুষ্ট, রাজ্য সরকার পক্ষপাত করে কোনো কাজ করছে, সে কারণে নয়। এই কারণে যে রাজ্য সরকার যদি পর্যাপ্ত পরিমাণে অফিসার দিত তাহলে আজ এই জায়গাটায় এসে দাঁড়াতেই হতো না।
সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশটাও দিতে হতো না এবং জুডিশিয়াল অফিসার বা যারা বিচারপতি নিম্ন আদালতে রয়েছেন তাদের এই কাজে লাগাতে হতো না। তার কারণ এই যে আদালতের আধিকারিক যারা এই এসআইআর এর কাজটা এখন করবেন, হাইকোর্টের প্রধান বিচারপতি সেটা ঠিক করে দেবেন যে কারা করবেন, এই কাজটা আদালতের যে আধিকারিকরা করবেন তারা এতদিন বসে বসে তো ডালমুট ভাজা খাচ্ছিলেন না, তারা নিজেদের আদালতের কাজ করছিলেন। সেখান থেকে এবার তাদেরও এসআইআর এর কাজে ঢুকতে হচ্ছে, আবার একটা পরিকাঠামোকে এসআইআর এর কাজের মধ্যে ঢোকানো হচ্ছে। তার মানে তাদের আদালতের যে কাজগুলো ছিল সেগুলো আরো বেশি করে ধাক্কা খাবে। আদালতে কিভাবে কাজ জমে আছে, পাহাড় হয়ে গেছে সেটা আপনারা জানেন, সেটা আরো বেশি করে ধাক্কা খাবে। তার মানে এইখানে আমি বলছি না যে রাজ্য সরকারের উচিত ছিল নির্বাচন কমিশন যা বলছে চোখ বন্ধ করে তাদের কথা একেবারে বিশ্বাস করে নেওয়া, কিন্তু একটা মধ্যপন্থায় যখন আসা হয়েছে, মাঝামাঝি একটা রাস্তা যখন ঠিক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই পর্যন্ত তো তোমাকে আসতে হতো। তুমি পর্যাপ্ত পরিমাণে অফিসার দাও, দিয়ে তারপর তুমি কাজের উপরে নজর রাখো যে কিভাবে সে কি করছে না করছে। সেটা না করে সমস্তটাই যদি অসহযোগিতায় চলে যায় তাহলে কি করে হবে? তার মানে তো সেই অভিযোগটাই সত্যি যে একদিকে নির্বাচন কমিশন যেন তেন প্রকারেণ এই এসআইআর এর কাজটা শেষ করতে চাইছে, আরেকদিকে রাজ্য সরকার ক্রমাগত এই কাজে ফুটো করে চলেছে, ক্রমাগত এই কাজটাকে ডিলে করে চলেছে, যত এটাকে ধেরিয়ে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, দেরি করে দেওয়া যায় সেই পরিস্থিতি তৈরি করছে। তাহলে এরপর কি হবে? আবার একটা ডেট পড়বে, আবার মানুষের হেনস্থা, আবার এটা দেরি হবে, এই করতে করতে নির্বাচন চলে আসবে। তখন বেশ সরকারের তরফ থেকে বলা হবে বা শাসক দলের তরফ থেকে বলা হবে যে এই তো দেখুন নির্বাচন চলে এলো, আপনারা তো এখন এসআইআর এর কাজ শেষ করতে পারেননি, অতএব এবারের যে এসআইআর প্রক্রিয়া গোটাটা বাতিল করে দিন, বাতিল করে দিন, নির্বাচন হয়ে যাক, তারপর আবার নতুন করে শুরু করবেন। আচ্ছা, রাজ্য সরকারের বক্তব্য যদি এটা হয় যে মানুষ হেনস্থা হচ্ছে, মানুষ এত সমস্যার মধ্যে পড়ছে, এইভাবে আপনারা তাড়াহুড়ো করে এসআইআর এর কাজ করছেন, তাই আপনারা বাতিল করে দিন, তার মানে নির্বাচনের পর আবার নতুন করে এসআইআর শুরু হলে আবার নতুন করে মানুষজনকে এই হেনস্থার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা কি রাজ্য সরকার চাইছে? তো বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টের এই নির্দেশটা এসেছে একদম সেই জায়গা থেকে যে আমার কাছে আর ধৈর্য নেই, আর বাবা বাছা করে কাজ করো, ধৈর্য ধরছি, অপেক্ষা করছি, চলো এবার করো, এসব করার আর জায়গা নেই, এবার আমি চলো হাঁটাও, নতুন একটা নির্দেশ সামনে রাখলাম। তো হাইকোর্টের প্রধান বিচারপতি যে জুডিশিয়াল অফিসারদের বা যে নিম্ন আদালতের বিচারপতিদের নিযুক্ত করবেন তারা এই কাজটা দেখবেন। বেসিক্যালি লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতির যে কেসগুলো ছিল সেগুলো তারা দেখবেন, যেগুলো রাখার মতো তারা রাখবেন, যেগুলো হাঁটানোর মতো তারা হাঁটিয়ে দেবেন, এবং তাদের কথাটাই শেষ কথা হবে, সেটাকেই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে ধরে নিতে হবে। এই একটা নজিরবিহীন একটা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং আমি এখানে বিন্দুমাত্র কোনো নীতিজ্ঞানের আসর বসাতে আসিনি, আমি দুটো কথা বলছি। একটা বিষয় খুব স্পষ্ট, মানে কাজের ক্ষেত্রে স্বচ্ছভাবে কাজ হয়েছে কিনা, নির্ভুলভাবে কাজ হয়েছে কিনা, সেটার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের এই নির্দেশটা সামনে এসেছে তা কিন্তু একেবারেই নয়। স্বচ্ছতা, নির্ভুলভাবে কাজ হওয়া, এগুলো এই নির্দেশের বেসিস নয়। এগুলো বেসিক্যালি সুপ্রিম কোর্টকে এই নির্দেশটা দিতে হয়েছে তার কারণ হচ্ছে তোমরা চুলোচুলিটা থামাও, কাজটা তোমাদের এবার করতে হবে, এবং সেই কারণে আমি আদালতের আধিকারিকদেরকে এখানে ইনক্লুড করছি বা ইনভলভ করছি। এখন রাজ্যের আধিকারিকদের বলা হয়েছে, রাজ্যের জুডিশিয়াল অফিসার বা রাজ্যের আদালতের আধিকারিকরা এই কাজ করবেন, এরপরেও যদি এখানে ঝামেলা হয় তাহলে বাইরে থেকে অফিসার আনতে হবে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই বাইরের অফিসারদের আসার নির্দেশটা দেয়নি। তার কারণ কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে সমস্যাটার কথা বলেছিলেন, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গাটার কথা মাথায় রেখে যে রাজ্যের জুডিশিয়াল অফিসার বা আদালতের আধিকারিকরা যদি কাজ করেন, তারা বাঙালি, তারা বাংলাটা বুঝবেন, তারা এই সমস্যাগুলো বুঝবেন, তাই তাদের আপাতত এই কাজের জন্য বলা হয়েছে। এরপর যদি সমস্যা হয় তাহলে বাইরের অফিসারদের নিয়ে আসতে হবে। এবং এইখানে সুপ্রিম কোর্টের মূল বক্তব্যটা হচ্ছে, মোদ্দা কথা যেটা সুপ্রিম কোর্টের, সেটা হলো আমাদের যেটা সব থেকে বড় চিন্তা বা যেটা সব থেকে বড় অ্যাংজাইটি, সেটা হচ্ছে কাজটা শুরু হোক এবং কাজটা স্মুথলি ভালোই ভালোই শেষ হোক, কাজটা তোমরা করো। পরিস্থিতি এমন যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পারলে নিজেরা মাঠে নেমে পড়েন তালিকা দেখতে, মানে তারা তো হাফ প্যান্ট পরে নেমে পড়তে পারবেন না মাঠে যে আমরাই দেখছি, চলো আমরাই করে দিচ্ছি, তোমরা তো কিছু করবে না, বুঝতেই পেরে গেছি আমরা, আর এই চুলোচুলির মধ্যে আমরা নেই, কিন্তু সেটা তারা করতে পারবেন না। তাই দ্য নেক্সট বেস্ট থিং, এরপর সব থেকে ভালো তারা যেটা করতে পারেন সেটা করেছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করবেন জুডিশিয়াল অফিসার, আদালতের আধিকারিকদের, এবং তারা এই কাজটা করবেন। এখানে একটা তারিখের কথা বলা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আপনারা জানেন নির্বাচন কমিশন বলেছিল 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। সেই নিয়ে আবার প্রচুর প্রশ্ন উঠে গেছে, প্রচুর চর্চা হচ্ছে যে আদৌ 28 তারিখ বেরোবে কিনা, এত চেকিং বাকি, এত কাজ বাকি। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে 28শে ফেব্রুয়ারি তোমরা যতটা করে ফেলতে পারবে সেই লিস্ট তোমাদের বের করতে হবে। এই তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যতটা সমাধান হয়ে যাবে বেশিরভাগটাই করে ফেলার তোমাদের চেষ্টা করতে হবে, এবং যতটা হয়ে যাবে সেই লিস্ট 28 তারিখ তোমাদের বের করে দিতে হবে। কিন্তু তারপরে আরো একটা লিস্ট বেরোনোর জায়গা থাকবে যে যাদের
লজিক্যাল ডিসক্রিপেন্সি তখনও পর্যন্ত চেকিং হয়ে ওঠেনি, সেগুলো কমপ্লিট করে সেগুলো সম্পূর্ণ করে আবার আরেকটা তালিকা বেরোনোর জায়গা থাকবে, কিন্তু 90% নামের তালিকা 28শে ফেব্রুয়ারি বের করতে হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথা সামনে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বৈঠকে বসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু তিনি এই জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করবেন, নিম্ন আদালতের বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের তিনি নিযুক্ত করবেন এই কাজের জন্য। জানা যাচ্ছে শনিবারই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে বসছেন। এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন? মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি, নির্বাচন কমিশনের আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তারা এই বৈঠকে থাকছেন। এবার শনিবার এই বৈঠক হচ্ছে, মানে বলা যেতে পারে যে মোটামুটি সামনের সপ্তাহের একদম প্রথম দিকে সোম মঙ্গলবারের মধ্যেই গোটা বিষয়টা কিন্তু সেট হয়ে যাবে। তাহলে এইবার সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ সামনে এসেছে, এরপরে কি আবার নতুন করে কোনো ঝামেলা হওয়ার জায়গা আছে? নতুন করে আবার কোনো সংঘাত তৈরি হতে পারে কি? দেখুন, আমি সংঘাত বলবো না, তবে নিম্ন আদালতগুলোতে গত 5-6 বছর ধরে এমন বেশ কিছু কাজকর্ম হচ্ছে, বিশেষত আমাদের কাজের কারণে অনেক মানুষের সঙ্গে মেলামেশা, অনেক মানুষের সঙ্গে কথাবার্তা হওয়ার কারণে যে বিষয়টা বারবার উঠে আসে, বা নিজেরা মামলার মধ্যে অনেকবার জড়িয়ে যে বিষয়টা সামনে উঠে আসে, সেটা হচ্ছে যে মোটামুটি গত কয়েক বছর ধরে নিম্ন আদালতে একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যায়, এবং সেটাই হচ্ছে অশনির সংকেত। কখনো দেখা যায় যার জামিন পাওয়ার কথা সে জামিন পেল না, কিংবা যার জামিন পাওয়ার কথাই নয়, কোনো ঘৃণ্য অপরাধ সে করে এসেছে, সে জামিন পেয়ে গেল। এর মধ্যে থেকে কয়েকটা মামলা যখন হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টের বিচারপতিরা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে নিম্ন আদালতের তরফ থেকে এইরকম একটা রায় কি করে দেওয়া হলো। তো এইরকম একটা যে পচনের গন্ধ, সেটা অনেকদিন ধরেই কিন্তু হাইকোর্টে ধামাচাপা দিয়ে ঢেকে চেপে রাখা হয়েছে। তার কারণ সেগুলো এইভাবে বেরিয়ে পড়লে কালো কোটের অমর্যাদা হবে। মানুষের যেটুকু বিশ্বাস আইন ব্যবস্থার উপর পড়ে রয়েছে, সেটুকু বিশ্বাসও নড়ে যেতে পারে, বা কাক কাকের মাংস খায় না এই মনে করে সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রেই চাপা দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে যদি কোথাও কোনো রকম বেগড়বাই দেখা যায়, একটা ইঙ্গিত যেটা ভেসে আসছে সেটা হলো শাসক দলের কাছে অনেক লোকেরই কঙ্কাল সযত্নে আলমারিতে তুলে রাখা আছে। সেক্ষেত্রে কোনো বেগড়বাই দেখলে তারা সেই কঙ্কাল বের করে নিয়ে আসতেই পারেন, এবং সেক্ষেত্রে যদি চমকানো, ধমকানো কিংবা বেশি ঠিক করতে গেলে বেঠিক করে দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তা যদি হাওয়ায় ভেসে আসে, তাহলে সেটাকে খুব অচেনা শুনতে লাগবে। তবে মনে রাখতে হবে, রাজ্যটার নাম কিন্তু পশ্চিমবঙ্গ। এখানকার মুখ্যমন্ত্রী বারবার কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এবং বিভিন্ন জনকে দিয়েছেন। বিএলও বলুন, ইআরও বলুন, প্রশাসক যারা তাদের বলুন, জেলা শাসক বলুন, বারবার কিন্তু একটা কথা বলে রেখেছেন তিনি, আর সেটা হচ্ছে নির্বাচন আসবে যাবে, নির্বাচন কমিশন কিন্তু শুধু নির্বাচনের সময়টুকুতেই থেকে যাব, কিন্তু আমরাই থেকে যাবে কিন্তু শাসক দলই। এই হুঁশিয়ারি তিনি বারবার দিয়ে রেখেছেন। কাজেই সুপ্রিম কোর্ট কোনো গতি দেখতে না পেয়ে এই নির্দেশ সামনে রেখেছে বটে, তবে সেখানেও দুর্গতি চলে আসতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই নিয়ে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।